জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মোজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করব। সময় নষ্ট না করে চলো যাওয়া যাক আজকের আলোচ্য বিষয়ে। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং পরে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে এবং ভিডিওটি বারবার দেখবে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে বাজার ও বাজারের প্রকারভেদ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, বাজার বিশ্লেষণের সাথে সম্পর্কিত কিছু ধারণা, ফার্মের ভারসাম্য ও ভারসাম্যের শর্ত, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম যে দাম গ্রহীতা সে বিষয়ে আলোচনা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এখানে আমরা অবশ্য স্বল্পকালীন ভারসাম্যের কয়েকটি অবস্থা আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পূর্ণ অধ্যায়টি আজ আলোচনা আনতে পারবো না। এর পরবর্তী ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অবশিষ্ট অংশ আমরা আলোচনা করব। আজ এই টপিকগুলো আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। শুরুতেই বাজার ও বাজারের প্রকারভেদ, মানে বাজার কাকে বলে, বাজার কত ধরনের হয়ে থাকে সে বিষয়ে প্রথমে আমরা জেনে নিই। অর্থনীতিতে বাজার বলতে আসলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটা নির্ধারিত দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় হওয়াকে বলে। আমরা যদিও সাধারণ অর্থে বাজার বললে কোন একটা জায়গা বুঝি যেখানে কিছু দোকানপাট থাকে, দোকানদার বিক্রেতা থাকে, ক্রেতারা যায়, ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কেনা বেচা হয়। যেমন ধরো ঢাকার কারওয়ান বাজার কিংবা রাজশাহীর বানেশ্বরের বাজার, আমরা এরকম ভাবে বাজারের সঙ্গে পরিচিত, নিউ মার্কেট ইত্যাদি বলে থাকে। আসলে অর্থনীতিতে বাজার বলতে পণ্যের ক্রয় বিক্রয় সংগঠিত হওয়া, ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে, এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি বাজার। যখন আমরা বলি ধানের বাজার, তার মানে ধান একটা পণ্য আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে এই ধানের ক্রয় বিক্রয় হওয়া। এখানে স্থান কোনো বিষয় নয়, স্থান মুখ্য বিষয় নয়। তাহলে বাজার কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থনীতিতে আমরা বাজার বলতে এই অর্থেই ব্যবহার করে থাকি। ধানের বাজার, তেলের বাজার কিংবা স্বর্ণের বাজার যখন বলি, আসলে এই তেলের ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা নির্দিষ্ট দামে। আমরা সামনে এগোই। বাজারের প্রকারভেদ, আমরা আয়তনের ভিত্তিতে বাজারকে কয়েকটি ধরনে ভাগ করতে পারি। যেমন স্থানীয় বাজার, একেবারে ক্ষুদ্র পরিসরে এলাকার উৎপাদিত পণ্য নিয়ে, যেমন কৃষি পণ্যের ক্ষেত্রে শাকসবজির বাজার, কিংবা স্থানীয়ভাবে দুধের বাজার, মাছের বাজার ইত্যাদি। জাতীয় বাজার মানে একটা দেশের বিভিন্ন অঞ্চল মিলে দেশের ভেতরেই ধানের বাজার বা চালের বাজার আমরা যখন, এটা হলো জাতীয় বাজার বা পাটের বাজার, কাপড়ের বাজার দেশের ভেতরে। আন্তর্জাতিক বাজার মানে এখানে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ক্রয় বিক্রয়। যেমন স্বর্ণের বাজার আন্তর্জাতিক বাজার, বা পেট্রোলিয়ামের আন্তর্জাতিক বাজার, গাড়ির আন্তর্জাতিক বাজার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে সময়ের ভিত্তিতে আমরা বাজারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার বলতে আমরা এই যে স্থানীয় বাজারে যে পণ্য, যেমন মাছের বাজার বা দুধের বাজার, কাঁচা শাকসবজির বাজার, এটা আমাদের
স্থানীয়ভাবে কিছু জায়গা দেখি যেখানে এই বাজারগুলো বসে। এই এবং এই পণ্যগুলো সাধারণত পচনশীল, সংরক্ষণ করে রাখা যায় না। এই ধরনের বাজার হলো অতি স্বল্পকালীন বাজার। আর স্বল্পকালীন বাজার যেখানে আ ক্রেতাদের চাহিদা দ্বারা বাজার প্রভাবিত হয়, আবার বিক্রেতাদের যোগান দ্বারাও প্রভাবিত হতে পারে। স্বল্পকালীন বাজার আমরা এটাকে আ বাজারে ধরো স ধানের মৌসুমে ধানের বাজার। ওই সময়ে ধানের ক্রেতা বিক্রেতাদের মধ্যে ধানের যোগান এবং চাহিদার যে অবস্থা থাকে, ওই মৌসুমের জন্য এটা স্বল্পকালীন বাজার বা ফলের বাজার। মৌসুমের স্বল্পকালীন বাজার। ওই সময় চাহিদা যোগান দ্বারা এটার দাম নির্ধারিত হচ্ছে। সারা বছরব্যাপী যখন আমরা এই বাজারের ক্রয় বিক্রয়ের বিষয়টা বিবেচনা করি, তখন চাহিদা যোগানের মধ্যে পরিবর্তন আসে। তখন আর স্বল্পকালীন থাকে না। তখন এই ধরনের বাজারকে আমরা বলতে পারি দীর্ঘকালীন বাজার। যেমন ধানের সারা বছর ব্যাপী যে বাজার। তখন এখানে ধানের চাহিদা যোগানের মধ্যে কম বেশি হয়, দামেও ওঠানামা হয়। তেলের বাজার কিংবা ধরো মাংসের বাজার সারা বছর ব্যাপী যখন আমরা চাহিদা যোগানের বিষয়টা এখানে বিবেচনা করি এবং আ সময়ের পরিবর্তনে বছরের বিভিন্ন সময়ে এই চাহিদার রকম ফেরে। এরপরে আসে অতি দীর্ঘকালীন বাজার। এই অতি দীর্ঘকালীন বাজারের ক্রয় বিক্রয়টা মূলত অনেক সময় চুক্তিভিত্তিক হতে পারে এবং একটা দীর্ঘ সময়ের জন্য পূর্ব থেকেই দাম নির্ধারণ করে চুক্তির মাধ্যমে এই পণ্যের ক্রয় বিক্রয়ের ঘটনা ঘটতে পারে। যেমন বাংলাদেশ যদি জার্মান থেকে আ রেল ইঞ্জিন ক্রয় করতে চায়, তাহলে আগাম এটার চাহিদা দিতে হয়। জার্মান এটা আবার একটা সময় নিয়ে ২ বছরের মধ্যে হয়তো যোগান দেওয়ার পরিকল্পনা ২ বছরের মধ্যে যোগান দিবে এরকম একটা চুক্তি হয়। কিংবা অ্যা বিমান ক্রয়ের ক্ষেত্রে কিংবা অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এই ধরনের বা এমনকি প্রযুক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এই ধরনের আ চুক্তি হতে পারে ক্রয় বিক্রয় দেশের মধ্যে। আবার দেশের ভেতরেও আ দেশের সঙ্গে কোন একটা প্রতিষ্ঠান, সরকারের সাথে কোন প্রতিষ্ঠানের অ্যা এই ধরনের চুক্তি হতে পারে। এইটা হলো অতি দীর্ঘকালীন বাজারের। আমরা এরপরে দেখব প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারকে প্রথমত ২ ভাগে ভাগ করব। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। আর এরপর হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বিষয়ে আমরা আজ আলোচনা করব না। তবে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো সংজ্ঞা প্রকারভেদ এখানে আমরা দেখাবো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার কয়েক প্রকারের আছে। যেমন একচেটিয়া বাজার। এগুলো সংজ্ঞা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে সংক্ষেপে আমি বলে নিই। একচেটিয়া বাজার মানে যেখানে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা। আর অসংখ্য ক্রেতা এবং যে পণ্যের বিকল্প থাকবে না। বিকল্প পণ্য থাকবে না। এখানে বলে রাখা ভালো, বিক্রেতা বলতে কিন্তু দোকানদার বিক্রেতা নয়। এখানে বিক্রেতা বলতে উৎপাদক। আমরা এটা পরে আলোচনায় আবার বলব। এরপরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে যেখানে ক্রেতার অসংখ্য কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্যও না, আবার একজনও না। বহু সংখ্যক থাকবে। আমরা টুথপেস্টের বাজার কিংবা ঔষধের বাজার এগুলোকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে ফেলতে পারি এবং আমাদের বাস্তব জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ আমরা দেখব। আমরা এই সংজ্ঞাগুলো আমি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ একচেটিয়া বাজারের ক্লাসে যখন আলোচনা করব এই সংজ্ঞাগুলো নিয়ে আবার আলোচনা করব। ডুওপলি বাজার মানে ২ জন বিক্রেতার বাজার। অলিগোপলি মানে মুষ্টিমেয় কয়েকজন। মুষ্টি মানে হাতের মুঠে এই যে ৫ আঙ্গুল বা ৫ জন ৭ জন বা এই ধরনের। এরা হলো অলিগোপলি বাজার। এই কয়েকজন বিক্রেতা থাকবে। মনোপশ্রেণী বাজার একজন মাত্র ক্রেতা। বিক্রেতা অনেক থাকতে পারে। ডুওপশ্রেণী বাজার একজন ২ জন ক্রেতা। বিক্রেতা অনেক থাকতে পারে। আর দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার একজন ক্রেতা, একজন বিক্রেতা। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই
প্রকারভেদগুলো আমরা একচেটিয়া বাজারের ক্লাসে যখন আলোচনা করব তখন এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। চলো যাওয়া যাক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এবং এই বাজারের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমেই কাকে বলে? যে বাজারে একটি সমজাতীয় পণ্য অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে একটা নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, সেই বাজারকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে আমরা এই সংজ্ঞার মধ্যে যে কথাগুলো বলেছি তার সেগুলো আমরা বৈশিষ্ট্য আকারে এখানে দেখতে পাবো। অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা। এখানে অসংখ্য বহু সংখ্যক, মানে গুণে শেষ করা যাবে, গণনা করে বলতে পারবো না যে ক্রেতা এতজন বা বিক্রেতা এতজন, এই ধরনের। হ্যাঁ, অনেক পণ্যই আছে যার ক্রেতার সংখ্যা আমরা গণনা করে বলতে পারবো না। কলম কতজন কিনছে, কিংবা টুথপেস্ট কতজন কিনছে, চাল কতজন কিনছে, ক্রেতার সংখ্যা আমরা গুণে বলতে পারবো না। অসংখ্য। বিক্রেতা অসংখ্য সব পণ্যের ক্ষেত্রে পাওয়া যায় না। বিক্রেতা অসংখ্য মানে আসলে আমি আগেই বলেছি, বিক্রেতা বলতে এখানে দোকানদার না। যেমন আমরা যদি বলি যে আমাদের টেক্সট বুক বোর্ডের যে বই, এইচএসসি ইংলিশ ফর টুডে কত দোকানে পাওয়া যাচ্ছে। আমাদের শহরের অনেক দোকানে পাওয়া যায়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন উপজেলা শহরে, অনেক শহরের দোকানেই এই বইগুলো পাওয়া যায়। তার মানে কি বিক্রেতা অনেক? তা নয়। টেক্সট বুক বোর্ডের বিক্রেতা একজনই, মানে ইংলিশ ফর টুডে ইন্টারমিডিয়েটের ইংলিশ ফর টুডের বই, এর বিক্রেতা শুধু টেক্সট বুক বোর্ড। কাজেই আমরা দোকানদারের সংখ্যা দিয়ে এখানে বিক্রেতার সংখ্যা বিচার করব না। বিক্রেতা মানে হলো উৎপাদক, ফার্ম। তো এরকম অসংখ্য উৎপাদক আছে, কোন এমন দ্রব্য কি আছে? আমরা যদি বলি যে কলম, না কলমের তো বিভিন্ন ব্র্যান্ড আছে, একই ব্র্যান্ডের একজনই বিক্রেতা। ম্যাটাডোরের বিক্রেতা উৎপাদক ম্যাটাডোর কোম্পানি, বা গুডলাকের গুডলাক কোম্পানি। কলমের অনেক প্রতিষ্ঠান আছে, ঔষধ একইভাবে। তার মানে এখানে একটা ওষুধের বিক্রেতা একজনই পাচ্ছি, তবে এর বিকল্প আছে। কিন্তু একই পণ্যের বিক্রেতা অনেক, একই জাতীয়, এরকম কি আছে? এরকম উদাহরণ খুব কম। তবে আমরা কাছাকাছি উদাহরণ বলতে পারি ধানের, একটা নির্দিষ্ট জাতের ধানের উৎপাদক অনেক, অসংখ্য, গুণে শেষ করা যাবে না। কতজন চাষী ধরো আমরা যদি বলি নাজির শাল ধান উৎপাদন করছে, এটা গুণে শেষ করতে পারবো না। কাজে এখানে অসংখ্য বিক্রেতা বলতে পারি এক অর্থে। বা একটা নির্দিষ্ট জাতের গম কতজন উৎপাদন করছে, বলা যাবে না, গুণে বলা মুশকিল। সেক্ষেত্রে কৃষি পণ্যের ক্ষেত্রে এরকম একটা ধারণা আমরা নিতে পারি, অসংখ্য বিক্রেতা। আর সমজাতীয় পণ্য, সমজাতীয় পণ্য মানে হলো গুণে, মানে, পরিমাণে সব দিক থেকে একই রকম। তো আমরা যেমন এর আগে বললাম কলম, সব কলম তো একরকম না, বিভিন্ন ব্র্যান্ডের কলম বিভিন্ন মানের। বা ঔষধি, একই ঔষধ, প্যারাসিটামল গ্রুপের ঔষধ এক এক কোম্পানি এক এক নামে বিক্রি করছে, গুণে মানেও ভিন্নতা আছে, সমজাতীয় নয়। তাহলে সমজাতীয় মানে আকারে, গুণে, মানে সব দিক থেকে একই রকম। এটাও বাস্তবে পাওয়া মুশকিল। তবে ওই যে বললাম কৃষি পণ্যের একই জাতের যদি ধানের কথা বলি, একই জাতের গমের কথা বলি, বা একই জাতের আলুর কথা বলি, তাহলে কিছুটা হলেও আমরা সমজাতীয় বলতে পারি। আমরা পরিমাপের একক যদি মন ধরি, তাহলে ১ মন ধান, নাজির শাল ধান ১ মন বিভিন্ন চাষীর কাছ থেকে নিলে একই রকমই মনে হবে। একই মানে গুণে প্রায় একই থাকে। কিংবা অ্যা অ্যা একটা নির্দিষ্ট জাতের আলু আমরা বিভিন্ন চাষীর কাছ থেকে যদি নেই, অনেক চাষী পাবো এবং তাদের কাছ থেকে নিলে গুণে মানে একই রকম হবে। আকারে, আকৃতিতে একই জাতের যদি আলু নেওয়া হয়। তাহলে এই দিক থেকে আমরা সমজাতীয় পণ্য, এই কৃষি পণ্যের এই ধরনের ক্ষেত্রে বলতে পারি। সমজাতীয় পণ্যের পরের বৈশিষ্ট্য হলো অবাধে প্রবেশ ও প্রস্থান। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবাধে প্রবেশ প্রস্থান বলতে বোঝানো হচ্ছে যে, যে কোনো ব্যক্তি বা ফার্ম এই পণ্য উৎপাদনে অংশগ্রহণ করতে পারে, উৎপাদন করতে পারে। আবার তার যদি না পোষায় সে উৎপাদন বন্ধ করে চলে যেতে পারে। যেকোনো ক্রেতা এই পণ্য কেনার জন্য আসতে পারে। আবার যার মানে দামে হচ্ছে না,
দামে তার মন ভরছে না, সে নাও কিনতে পারে। অর্থাৎ অবাধে প্রবেশ প্রস্থান ক্রেতা বিক্রেতা উভয়ে করতে পারে। যে কেউ উৎপাদন করার জন্য মানে একটা ফার্ম প্রতিষ্ঠা করতে পারে। আবার যে কেউ লোকসান হলে বা অন্য কোনো কারণে উৎপাদন বন্ধ করে চলে যেতে পারে। ফলে এখানে যে অসংখ্য ক্রেতা বিক্রেতার কথা বলা হয়েছে, একজনের চলে যাওয়াতে বা একজনের নতুন করে আসাতে এখানে চাহিদা যোগানের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। একজনের আসা যাওয়াতে। এজন্য অবাধে প্রবেশ প্রস্থান এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি বৈশিষ্ট্য। এরপর বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। এই যে বাজার সম্পর্কে পারফেক্ট নলেজ থাকতে হবে প্রত্যেক ক্রেতা, প্রত্যেক বিক্রেতার। অর্থাৎ পণ্যটি কোথায় কি দামে বিক্রি হচ্ছে, কোথায় বেশি পাওয়া যাচ্ছে, কোথায় কম পাওয়া যাচ্ছে, এই সম্পর্কে ক্রেতা বিক্রেতা সবাই জানবে। ফলে যে ঘটনাটা ঘটে যে বাজারে এই পণ্যের উপর, পণ্যের দামের উপরে, পণ্যের যোগানের উপরে, পণ্যের চাহিদার উপরে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারে না। বাজার সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান প্রত্যেক ক্রেতার থাকে, প্রত্যেক বিক্রেতার থাকে। এরপরে আসি নির্দিষ্ট দাম। অর্থাৎ এই পণ্যটি, এই বাজারে পণ্যটি সব বিক্রেতা একই দামে বিক্রি করে, সব ফার্ম একই দামে বিক্রি করে, আবার সব ক্রেতা একই দামে কিনতে পারে। এই যে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমজাতীয় পণ্য হওয়ার কারণে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আর বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকার কারণে কেউ যদি কোনো বিক্রেতা যদি বেশি দামে বিক্রি করতে চায়, তাহলে ক্রেতারা যদি জানে যে এই বাজারে এই দ্রব্যটা ৳৫০ দামে বিক্রি হচ্ছে। কিন্তু একজন বিক্রেতা ৳৬০ বা ৳৫৫ চাচ্ছে। তাহলে ক্রেতারা তো জানেই যে এটা ৳৫০ পাওয়া যায়। কিনবে না তার কাছে। আবার কেউ যদি কম দামে বিক্রি করে বেশি বিক্রি করতে চায়, ক্রেতাদের বেশি টানতে চায়, যদি এটা করে এবং এই তথ্যটা অন্য বিক্রেতারাও জানবে। যদি সত্যিকার অর্থে এই কম দামে পোষায়, তার মুনাফা থাকে, তাহলে তো বাকি বিক্রেতারাও দাম কমাতে পারবে। কিন্তু বাস্তবে আসলে কোনো ফার্মই এককভাবে দাম কমাতে বাড়াতে পারে না। আমরা পরে দেখব যে এটা আসলে বাজারে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয় আর প্রতিটা ফার্ম সেই দামে দ্রব্য ক্রয় বিক্রয় করে। এজন্য পণ্য বোধক বাজারে একটা নির্দিষ্ট দাম। এরপরে বৈশিষ্ট্য হলো শূন্য পরিবহন ব্যয়। এখানে যদিও পরিবহন ব্যয় শূন্য নয়, তবে বিশ্লেষণের সুবিধার্থে আমরা বলছি বাজার দামকে, বাজারের দামের উপরে পরিবহন ব্যয়ের কোনো প্রভাব পড়ে না। পরিবহন ব্যয়টাকে আমরা যদি শূন্য বিবেচনা করি, তাহলে আসলে এই পণ্যের দাম সর্বত্র একই। পরিবহন ব্যয়ের কারণেই হয় যে ভিন্নতাটা, দামের যে ভিন্নতাটা, এই ভিন্নতাটাকে আমরা এখানে আ দেখব না যদি পরিবহন ব্যয় শূন্য হয়। এরপরে বলছি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকারি হস্তক্ষেপ মুক্ত। অর্থাৎ এই মানে বাজারটা এমনই যে যেখানে পণ্যের দাম নির্ধারণে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। পণ্যটা কি পরিমাণে উৎপাদন হবে, কি দামে বিক্রি হবে, এটা সম্পূর্ণই বাজারে চাহিদা যোগানের মাধ্যমে নির্ধারিত হবে। সরকার কখনো বলবে না যে এই পণ্যটি এই দামে বিক্রি করো বা এই পণ্যটি এর চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না। বা এই পণ্যটি এর চেয়ে বেশি উৎপাদন করা যাবে না। এই ধরনের কোন ধরনের ইন্টারফেয়ার বাজারে করবে না সরকার। যদি এমন হয়, এই সবগুলো বৈশিষ্ট্য বজায় থাকে তাহলে সেই বাজারকে আমরা বলব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বলে রাখা ভালো, এখানে যে ১ম ৩ টি বৈশিষ্ট্য অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় পণ্য এবং অবাধে প্রবেশ ও প্রস্থান। এটা যদি বজায় থাকে কোন বাজারে, তাহলে এটাকে আমরা বলি পিওর কম্পিটিশন বা বিশুদ্ধ প্রতিযোগিতা। আর এই পিওর কম্পিটিশন এর সঙ্গে বা বিশুদ্ধ প্রতিযোগিতার সঙ্গে বাকি বৈশিষ্ট্য যেগুলো বলা হলো এগুলো যদি থাকে তাহলে এটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাস্তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর এর উদাহরণ সত্যিকার অর্থেই আ বিরল। তবে ওই যে বললাম কৃষি পণ্যের ক্ষেত্রে এটা কিছুটা হলেও আমরা পূর্ণ প্রতিযোগিতার আ অবস্থা দেখতে পাই। আশা করি
পুনর্বিধানমূলক বাজার কাকে বলে বুঝতে পেরেছ? এরপরে আমরা আসবো বাজার বিশ্লেষণের সাথে সম্পর্কিত কিছু ধারণা, কনসেপ্টস রিলেটেড টু অ্যানালাইসিস অফ মার্কেট। অর্থাৎ আমরা এই যে বাজারে একটি ফার্ম কিভাবে তার উৎপাদনের পরিমাণ নির্ধারণ করবে, কিভাবে তার মুনাফা সর্বোচ্চকরণের সিদ্ধান্ত গ্রহণ করে, এই সব বিশ্লেষণ করতে গেলে আমাদের কতগুলো কনসেপ্ট জানা থাকতে হবে। আমি এখানে সেইগুলো আলোচনা করছি। প্রথমে প্ল্যান্ট। প্ল্যান্ট হলো উৎপাদনের একটি ইউনিট। প্ল্যান্ট আমি আগেই বলেছি, যেমন একটি টেলারিং শপ যিনি শুরু করছেন, শুরুতেই তার যে সেলাই মেশিন, তার যে আসবাবপত্র, তার যে জনবল নিয়ে তার যে একটা উৎপাদনের ব্যবস্থা, এটি হলো প্ল্যান্ট। ৬ মাস বা ১ বছর পরে যদি তিনি মনে করেন যে তার উৎপাদন বাড়ছে, তাকে আরো বেশি আ মেশিনপত্র তখন ঘর নিতে হবে, জনবল লাগে। তিনি আরো নতুন সেলাই মেশিন, এমব্রয়ডারি মেশিন এবং আরো জনবল এবং আরো ঘরের পরিধি নিয়ে বা বাড়িয়ে আবার আরেকটি আ ইউনিট তৈরি করলেন। এইটা হলো প্ল্যান। আমরা এখানে বলছি যেমন ধরো কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি উৎপাদন একককে বলা হয় একটি প্ল্যান্ট। যেমন কোনো কোমল পানীয় উৎপাদনের প্রতিষ্ঠান প্রথমে একটি নির্দিষ্ট ধরনের পানীয় উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামো ও জনবল নিয়ে কাজ শুরু করল। এটি ওই প্রতিষ্ঠানের একটি প্ল্যান্ট। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ওই পানীয় আরো বেশি পরিমাণে উৎপাদনের জন্য অথবা একটি নতুন ধরনের পানীয় উৎপাদনের জন্য আরো যন্ত্রপাতি, অবকাঠামো, জনবল নিয়ে আরেকটি ইউনিট তৈরি করে। এটি আরেকটি প্ল্যান্ট। এভাবে একাধিক প্ল্যান্ট নিয়ে একটা বড় ফার্ম প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। একটি প্ল্যান্ট নিয়ে শুরু হতে পারে, আবার দিনে, দিনে বছরের পর বছর নতুন, নতুন প্ল্যান্ট যুক্ত হয়ে ফার্ম আরো আ বড় আকার ধারণ করতে পারে। আশা করি বুঝতে পেরেছ প্ল্যান্ট কি? এবার বলি ফার্ম। ফার্ম হলো এক বা একাধিক প্ল্যান্টের সমষ্টি। যে প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে এবং উৎপাদিত পণ্য বাজারজাত করে তাকে আমরা বলছি ফার্ম। এক বা একাধিক প্ল্যান্টের সমন্বয়ে গড়ে ওঠে একটি ফার্ম। যেমন স্কয়ার টেক্সটাইলস। স্কয়ার টেক্সটাইলস সুতা উৎপাদন করে এবং সুতা বাজারজাত করে। এখন স্কয়ার টেক্সটাইলস এর একাধিক প্ল্যান্ট থাকতে পারে। একটা নির্দিষ্ট জায়গাতেও থাকতে পারে, আবার ভিন্ন, ভিন্ন জায়গাতেও তার প্ল্যান্ট থাকতে পারে। কিন্তু প্রতিষ্ঠান বা ফার্ম স্কয়ার টেক্সটাইলস। একইভাবে কর্ণফুলী কাগজ মিল। এটি একটি ফার্ম। এর অনেকগুলো প্ল্যান্ট থাকতে পারে। কর্ণফুলী কাগজ কল কাগজ উৎপাদন করে এবং বাজারজাত করে। ফার্মের পরে আসি শিল্প। শিল্প হলো একই ধরনের বা একই দ্রব্য উৎপাদনকারী, একই পণ্য উৎপাদনকারী ফার্মের সমন্বিত। কাপড় উৎপাদনকারী সবগুলো ফার্মকে একত্রে আমরা বলবো কাপড় শিল্প বা বস্ত্র শিল্প। ঔষধ উৎপাদনকারী সবগুলো ফার্মকে একত্রে বলবো আমরা ঔষধ শিল্প। সাবান উৎপাদনকারী সবগুলো ফার্মকে একত্রে আমরা বলবো সাবান শিল্প। ইন্ডাস্ট্রি, যদিও আমরা ইন্ডাস্ট্রি বললে একটা কারখানার কথা মনে হয়। একটা আ বিশাল যন্ত্রপাতি নিয়ে ও ও একটা আ মিল কারখানাকে আমরা হয়তো ইন্ডাস্ট্রি মনে করি সাধারণ অর্থে। কিন্তু আসলে অর্থনীতিতে শিল্প বা ইন্ডাস্ট্রি বলতে একই পণ্য উৎপাদনকারী সবগুলো ফার্মের সমষ্টিকে বোঝানো হয়। এভাবে আমরা বস্ত্র শিল্প, ঔষধ শিল্প, কাগজ শিল্প, সাবান শিল্প এই ধরনের বিভিন্ন শিল্পের কথা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন ফার্মের আচরণ বা ওই যে বললাম বাজারের বিশ্লেষণের জন্য আরো কিছু ধারণা আমরা এখানে আলোচনা করব। আয় এবং মুনাফার ধারণা। আমরা এর আগে খরচ তত্ত্বে খরচের বিভিন্ন ধারণা, গড় খরচ, প্রান্তিক খরচ, পরিবর্তনশীল খরচ, গড় পরিবর্তনশীল খরচ ইত্যাদি আলোচনা করেছি। আজকে আমরা ফার্মের আচরণ ব্যাখ্যা করতে গেলে তার আয় এবং মুনাফার ধারণাগুলোও জানা দরকার। তো শুরুতেই মোট আয়, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ উৎপাদিত পণ্য নির্দিষ্ট পরিমাণে বিক্রয় করে ফার্ম যে অর্থ পায় তাকে ফার্মের মোট আয় বলে। দামকে পণ্যের পরিমাণ দ্বারা গুণ করে পাওয়া যায় মোট আয়। আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি টিআর, টোটাল রেভিনিউকে সংক্ষেপে টিআর ইকুয়াল টু
পি গুণন কিউ। পি মানে হলো দাম, কিউ মানে হলো পরিমাণ। 10 টাকা দামে যদি কোনো প্রতিষ্ঠান 100 একক বিক্রি করে, তাহলে তার মোট আয় 10 গুণন 100 1000। এরপর আসি গড় আয়, এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ উৎপাদনের একক প্রতি আয়। অর্থাৎ পণ্য বিক্রি করে ফার্ম প্রতি এককের মাথা পিছু আরকি পার হেড যে আয় হয়, সেটাই হলো গড় আয়। মোট আয়কে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলেই পেয়ে যাই, বা পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলেই পেয়ে যাই গড় আয়। প্রতীকের সাহায্যে লিখতে পারি এভারেজ রেভিনিউ AR ইকুয়ালস টু TR ডিভাইডেড বাই কিউ। আর আমরা জানি TR মানে পি গুণন কিউ, কাজে পি গুণন কিউ বাই কিউ। আর পি গুণন কিউ থেকে আমরা কিউ কিউ কেটে গেলে বাই পি। তার মানে এক অর্থে হয়ে গেল AR আর দাম পরস্পর সমান। তাহলে দামও দেয়, গড় আয়ও দেয়। এরপরে আসি প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ হলে উৎপাদিত পণ্যের অতিরিক্ত 1 একক বিক্রয় করে ফার্মের আয়, মোট আয় যতটুকু বাড়ে তাকে প্রান্তিক আয় বলে। অথবা বলতে পারি আহ, উৎপাদনের পরিমাণের সাথে সাথে মোট আয় যে হারে পরিবর্তিত হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। মোট আয় যে হারে পরিবর্তিত হয় বিক্রয়ের পরিমাণের সাথে সাথে, এটাকে আমরা লিখতে পারি এইরকম, এমআর মার্জিনাল রেভিনিউ, এমআর ইকুয়ালস টু ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। এখন এই চেঞ্জটা যদি খুবই ক্ষুদ্র হয়, ডেল্টা কিউ, অর্থাৎ আমরা বিক্রয়ের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের প্রেক্ষিতে যদি বিবেচনা করি পণ্যের, ডেল্টা কিউ টেন্স টু জিরো, তখন এমআর কে আমরা লিখতে পারি ডিটিআর ডিকিউ, ক্যালকুলাসের ডিফারেনশিয়ালের নিয়মে, যেটাকে অন্তর সহগ বলছি। অর্থাৎ মোট আয়কে অন্তর্কলন করলে আমরা পেয়ে যাব প্রান্তিক আয়। এরপরে আসি প্রফিট বা মুনাফা। মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যে বিয়োগ ফল পাবো সেটাই হবে মুনাফা। অর্থাৎ আমরা প্রফিটকে যদি পাই দ্বারা প্রকাশ করি, তাহলে পাই ইকুয়ালস টু টিআর মাইনাস টিসি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, মোট আয় বিয়োগ মোট। এটাকে আমরা লিখতে পারি আর অফ কিউ, মানে যেহেতু মোট আয় উৎপাদনের পরিমাণের ফাংশন, মোট আয় আয় অপেক্ষকে কিউ এর মান বসে দিলাম, মানে মোট আয় ব্যয়, কাজে আর অফ কিউ মাইনাস সি অফ কিউ মানে কস্ট ফাংশন, টোটাল কস্ট ফাংশন, যেখানে কস্ট খরচটা হলো কিউ এর উৎপাদনের পরিমাণের ফাংশন, পণ্যের পরিমাণের ফাংশন। তাহলে কস্ট রেভিনিউ ফাংশন থেকে কস্ট ফাংশন বিয়োগ করলে আমরা পাবো প্রফিট ফাংশন। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা মুনাফার কয়েকটা অবস্থা দেখাচ্ছি। টিআর মাইনাস টিসি যদি জিরো হয়, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যদি জিরো পাওয়া যায়, এটাকে আমরা বলছি স্বাভাবিক মুনাফা। আর টিআর মাইনাস টিসি গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ প্রফিট যদি পজিটিভ হয়, গ্রেটার দ্যান জিরো ধনাত্মক হয়, তাহলে এটাকে বলবো অস্বাভাবিক মুনাফা। আর টিআর মাইনাস টিসি যদি লেস দ্যান জিরো হয়, নেগেটিভ, তখন এটাকে আমরা বলছি নেগেটিভ মুনাফা বা লোকসান বা ক্ষতি। কেন এই যে টিআর মাইনাস টিসি কে জিরো বলা হচ্ছে? জিরো হলে স্বাভাবিক মুনাফা, বা এটাকে আমরা অর্থনৈতিকভাবে জিরো জিরো বলছি। এটা কি কেন? এর একটা ব্যাখ্যা আমরা এখানে দিতে পারি এভাবে। ধরা যাক একটি ফার্মের আমরা যে 4টা উপকরণ বলি, ল্যান্ড, লেবার, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ল্যান্ডের জন্য যে দাম দিতে হয় সেটাকে আমরা বলছি খাজনা। আর লেবারের জন্য যে দামটা দিতে হয় সেটাকে আমরা বলছি মজুরি। ক্যাপিটালের জন্য যেটা সেটা সুদ। আর উদ্যোক্তার জন্য, উদ্যোক্তা যে ঝুঁকি গ্রহণ করে তার জন্য তাকে যেটা মূল্য, তার মূল্য যেটা ধরা সেটাকে আমরা বলছি প্রফিট। তো ধরা যাক একটা প্রতিষ্ঠানের মজুরি হলো 50 টাকা দিতে হচ্ছে, মজুরি বাবদ খরচ হয় 50 টাকা, খাজনা বাবদ খরচ হয়, অর্থাৎ ঘর ভাড়া বা জমির ভাড়া বাবদ 100 টাকা, সুদ, মূলধনের সুদ বাবদ খরচ হয় 60 টাকা, আর মুনাফা বাবদ অর্থাৎ উদ্যোক্তার যেটা জন্য ঝুঁকি, তার যে পারিশ্রমিক বা তার যে পাওনা তাকে যেটা দেওয়া হয় সেটা 40 টাকা। তাহলে সর্বমোট তাহলে ব্যয় কত হচ্ছে? 250 টাকা। এখন এই পণ্য উৎপাদন করে সে পণ্যটা বিক্রি করলো, করে আয় হলো 250 টাকা। তাহলে 250 টাকা থেকে 250 টাকা বিয়োগ করলে টিআই মাইনাস টিসি জিরো, তাহলে তো আমরা এখানে পাই জিরো পাচ্ছি, মানে প্রফিট জিরো। কিন্তু হিসাবগত দিক থেকে যদি দেখি আমরা, এই যে টোটাল কস্টের মধ্যে যে 40 টাকা প্রফিট রয়ে গেছে, এটা তো উদ্যোক্তা পাচ্ছে। কাজে এখানে মোট আয় মোট ব্যয় যখন সমান হচ্ছে, জিরো প্রফিট দেখা যাচ্ছে, তখন যে ফার্ম যেটা উদ্যোক্তা যে মুনাফাটা পাচ্ছে সেটা সেটা হলো স্বাভাবিক মুনাফা। এখানে যদি মোট আয় 250 হয় 260 হতো,
তাহলে 260 টাকা থেকে খরচ বাদে যে 10 টাকা থাকলো, এই 10 টাকা কে পায়? এই 10 টাকা তো উদ্যোক্তার হাতেই থেকে যায়। এটা তো আর ওই যে তোমার ভূমির খাজনা কিংবা শ্রমের মজুরিতে যায় না, কিংবা ওই সুদ পরিশোধেও যায় না। তাহলে এই 10 টাকা কার কাছে থাকে? উদ্যোক্তার কাছে। তাহলে উদ্যোক্তার যে প্রাপ্য 40 টাকা, তার থেকেও সে 10 টাকা বেশি পাচ্ছে। এটা হলো অস্বাভাবিক মুনাফা। এইজন্য মোট আয় থেকে মোট ব্যয় বেশি হয়ে গেলে বিয়োগফল greater than 0 হলে এটা হলো অস্বাভাবিক। আর যখন less than 0 হয়, তখন কিন্তু বাকিদের এই যে 50 টাকা মজুরি, 40 টাকা, 100 টাকা খাজনা কিংবা 60 টাকা সুদ, সেখানে সে কমাতে পারে না। বরং তার প্রফিট এই 40 টাকা, তার যদি 240 টাকা বিক্রি হয়, তাহলে ওগুলো দেওয়ার পরে তার যে 40 টাকা মুনাফা, সে 40 পায়। সে তখন 10 টাকা কম পাচ্ছে, 30 টাকা। এইটা হলো তার লোকসান। আশা করি স্বাভাবিক মুনাফার বিষয়টা বুঝতে পেরেছ। এই পরবর্তীতে স্বাভাবিক মুনাফা কথাটা আমরা আরো ব্যবহার করব। অস্বাভাবিক মুনাফা কথাটাও ব্যবহার করব। এরপরে আমরা আসবো ফার্মের ভারসাম্য। ফার্ম কিভাবে ভারসাম্য লাভ করে? ফার্মের ভারসাম্যই বা কি? ফার্মের ভারসাম্য কি? ফার্মের ভারসাম্য হচ্ছে উৎপাদনে এমন একটি কাম্য অবস্থা, যে অবস্থায় পৌঁছালে ফার্ম অন্য কোনো অবস্থানে সরে যেতে চায় না। সাধারণত ফার্মের লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চ করা। আর এই সর্বোচ্চ মুনাফা যখন অর্জিত হয়ে যায়, তখন ফার্ম ভারসাম্য লাভ। এই যে ফার্ম যে মুনাফা সর্বোচ্চ করতে চায়, কি পরিমাণ উৎপাদন করলে তার মুনাফা সবচেয়ে বেশি হবে? সেই পরিমাণ যখন নির্ধারিত হয়ে যায়, তখন ফার্ম উৎপাদনের পরিমাণ করছে বাড়াতে বা কমাতে চায় না। এই যে একটা আ অবস্থা লাভ করছে। এই স্থিতাবস্থাটাকে বলা হচ্ছে ফার্মের। আর ফার্মের ভারসাম্য শর্ত কি? ফার্মের ভারসাম্য শর্ত হলো আমরা আ লিখি এইভাবে যে প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন এ প্রান্তিক ব্যয় সমান প্রান্তিক আয়। এমসি সমান এমআর হবে। আর পর্যাপ্ত শর্ত তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। অর্থাৎ এই দুটো শর্ত পূরণ হবে কোথায়? যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। ছেদ করা মানে এমআর আর এমসি সমান হবে। আর নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠা মানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। এই শর্ত পূরণ হলে ফার্ম ভারসাম্যে উপনীত হয়। এখন প্রশ্ন হলো এই শর্তটা আসলো কোত্থেকে? কিভাবে আসলো? আমরা এখন এই শর্ত আসার প্রক্রিয়াটা এখানে দেখব। এই শর্ত আসার প্রক্রিয়া দেখার জন্য এখানে আমি চিত্রে ক অংশে নিয়েছি টোটাল রেভিনিউ কার্ভ, টিআর, আর টোটাল কস্ট কার্ভ, টিসি। আমরা জানি টিআর থেকে টিসি বাদ দিলে হয় প্রফিট, মুনাফা। আর নিচের চিত্রে আমরা প্রান্তিক ব্যয় এমসি এবং এমআর নিয়েছি। ডান দিকে নিম্নগামী এমআর রেখা, এমসি রেখা আমরা আগেই পরিচিত হয়েছি এরকম। তো যাই হোক, এখানে দেখো টিআর রেখা এবং টিসি রেখার ব্যবধান আমরা দেখাতে পারি। যেমন ধরো প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি টিসি রেখাটা উপরে আছে আর টিআর রেখাটা নিচে আছে। তার মানে এখানে ব্যয় বেশি, আয় কম। নিঃসন্দেহে বিয়োগফলটা আয় থেকে ব্যয় বাদ দিলে নেগেটিভ হবে। আর এখানে দেখো টিআর উপরে, টিসি নিচে। তার মানে এখানে তোমার আয় বেশি, ব্যয় কম। তার মানে এখানে প্রফিট। কিন্তু এই আয় এবং ব্যয়ের পার্থক্য, প্রফিটটা বেশি কোথায়? আমরা যদি একটু ছবি করে আঁকি, তাহলে যেখানে ব্যবধানটা বেশি হবে সেখানে এই স্পর্শক দুটা পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ স্পর্শকের ঢাল পরস্পর সমান। এই এখানে চিত্রে দেখা যাচ্ছে এ এবং বি বিন্দুতে টিআর এর স্পর্শক আর বি বিন্দুতে টিসি এর স্পর্শক পরস্পর সমান্তরাল। মানে দুজনের ঢাল এখানে সমান। এই দুটা বিন্দু ছাড়া অন্যত্র কোথাও যদি আমরা আঁকি, তাহলে এই দুটা স্পর্শক সমান্তরাল পাবো না। এই যেখানে ব্যবধান সবচেয়ে বেশি সেখানেই পরস্পর সমান্তরাল, মানে ঢাল সমান। এবং টিআর রেখার ঢালকে বলা হয় এমআর, প্রান্তিক আয়। আর টিসি রেখার ঢালকে বলা হয় এমসি, প্রান্তিক ব্যয়। তার মানে যেখানে মুনাফা সবচেয়ে বেশি হচ্ছে সেখানে টিআর, এমআর এবং এমসি পরস্পর সমান। এই টিআর এবং টিসি রেখার ব্যবধান যেখানে সবচেয়ে বেশি সেখানে এমআর এবং এমসি পরস্পর। কিন্তু যেখানে দেখো এখানেও কিন্তু মানে স্পর্শক দুটা ঢাল সমান। তার মানে এই এমসি আর এমআর পরস্পর সমান। কিন্তু পার্থক্য কি? এখানে আমরা দেখতে পাবো যে এই পার্থক্যটা নেগেটিভ। অর্থাৎ টিআর কম, টিসি বেশি। ফলে পার্থক্যটা নেগেটিভ, মানে এখানে লস। আর এইখানে পার্থক্যটা হলো পজিটিভ। অর্থাৎ টিআর বেশি, টিসি কম।
কাজেই এখানে মুনাফা সর্বোচ্চ হচ্ছে আর এখানে মুনাফা হচ্ছে না, লস হচ্ছে। আর কোথাও ফার্মের সর্বোচ্চ মুনাফা আমরা দেখতে পাবো না। এখন বিষয়টা হলো আমরা যদি বলি তাহলে বলতে পারি যে ফার্মের তাহলে মুনাফা যেখানে সর্বোচ্চ হয় সেখানে এমআর আর এমসি সমান হয়। কাজেই আমরা মুনাফা সর্বোচ্চকরণের জন্য একটা শর্ত পেয়ে গেলাম। সেটা হলো এমআর সমান এমসি। এমআর সমান এমসি। কিন্তু এখন যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করব, এমআর সমান এমসি তো এই যে Q1 উৎপাদন স্তরে হচ্ছে, Q2 উৎপাদন স্তরেও হচ্ছে। তাহলে মুনাফা সর্বোচ্চ হওয়ার যে জায়গা সেখানে অন্য কি বৈশিষ্ট্য আছে? অন্য যে বৈশিষ্ট্যটা হলো এই যে এমসি রেখা এখানে এমআর রেখাকে উপর থেকে চিৎ করে নিচে নেমেছে। এমসি রেখা খাড়া বেশি, এর নেগেটিভ ঢাল বেশি। আর এমআর রেখা কম খাড়া, এর নেগেটিভ ঢাল। অর্থাৎ এখানে যদি এমআর রেখার ঢাল -3 হয়, এমসি রেখার ঢাল, তাহলে এমআর রেখার ঢাল হবে -2 বা -1। তার মানে কি? -3 ইজ লেস দ্যান -2। কাজেই এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে কম। আর এই যে এফ বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে হচ্ছে, এমসি রেখা ঊর্ধ্বগামী, তার মানে ঢাল পজিটিভ, কিন্তু এমআর রেখা ডান দিকে নিম্নগামী, ঢাল নেগেটিভ। তার মানে এমআর রেখার ঢাল হয়তো -1 আর এমসি রেখার ঢাল দেখা যাবে এখানে হয়তো +2। তাহলে এটা +2 তো -1 থেকে বড়। তাহলে এখানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেখানে মুনাফা সর্বোচ্চ হচ্ছে সেখানে এমআর সমান এমসি যেমন হচ্ছে, পাশাপাশি এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। কিন্তু এই যে আমরা Q1 উৎপাদন এমআর আর এমসি সমান হলেও এখানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে কম। এ থেকে আমরা বলতে পারি মুনাফা সর্বোচ্চকরণের উৎপাদন স্তরে অবশ্যই এমআর রেখার ঢাল এমসি রেখার ঢালের চেয়ে বেশি হবে। আর এ থেকেই আমরা ফার্মের ভারসাম্য সর্বোচ্চকরণের শর্ত দুটা পেয়ে যাচ্ছি। একটা হলো প্রয়োজনীয় শর্ত নেসেসারি কন্ডিশন এমসি সমান এমআর, আর একটা হলো পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখা। আশা করি বুঝতে পেরেছ। আমরা বরাবরই এইটুক পর্যন্ত হয়তো আমরা জানি, কিন্তু কেন কিভাবে হলো, কোত্থেকে এই শর্তটা আসলে সেটা হয়তো তোমরা অনেকেই ওইভাবে জানার চেষ্টা করোনি বা জানোনি। আজ আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ফার্মের আ ভারসাম্য তো হ্যাঁ, ভারসাম্যের আগে আমরা একটু জেনে নিই যে পূর্ণ পর্যায়ে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। ফার্ম ইস আ প্রাইস ট্রেকার ইন পারফেক্ট কম্পিটিশন। কেন বলা হয়? বলা হয় আমরা এর আগেই বলেছি যে পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। একটা সমজাতীয় পণ্য এখানে ক্রয় বিক্রয় হয়। এখন এই পণ্যের দাম কে নির্ধারণ করে দেয়? একজন ফার্ম এককভাবে করে না। যেটা হয় বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায়। ধানের বাজারে যেমন ধানের যোগান কেমন আছে, ধানের চাহিদা কেমন আছে। এই ধানের চাহিদা যোগানের মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় সেই দামে প্রতিটা চাষী, প্রতিটা উৎপাদক ধান বিক্রি করছে এবং প্রত্যেক ক্রেতা কিনছে। কোন ক্রেতা বা বিক্রেতা এই দাম নির্ধারণ করে দেয় না। তার মানে ফার্ম দাম নির্ধারণ করে না। বরং বাজারে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারিত। অর্থাৎ শিল্পে, এটাকে আমরা সবগুলা ফার্মের সমষ্টিকে শিল্প বলছি। শিল্পে যে দাম নির্ধারিত হয় অন্য সমজাতীয় হওয়ার কারণে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকার কারণে এবং বাজার সম্পর্কে সবার পূর্ণ জ্ঞান থাকার কারণে ফার্ম সেই দাম মেনে নিয়ে সেই দামেই দ্রব্য ক্রয় বিক্রয় করে। আর এই কারণেই পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে বলা হয় দাম গ্রহীতা বা প্রাইস ট্রেকার। এখন ব্যাপারটা কেমন করে হয় আমরা এই ছবিতে দেখিয়েছি। ছবিতে যে চাহিদা রেখা এবং যোগান রেখা অংশে। চাহিদা রেখা এবং যোগান রেখা এবং চাহিদা রেখা সেট বিন্দু ই তে ভারসাম্য পরিমাণ হলো Q0। এই পরিমাণ দ্রব্য বাজারে কেনা-বেচা হবে আর এই দামে বিক্রয় হবে। এখন এই দামে প্রতিটা ফার্ম দ্রব্য ক্রয় বিক্রয় করবে। প্রতিটা ফার্ম যখন এই দামে ক্রয় বিক্রয় করবে, দ্রব্য বিক্রয় সে যত ইচ্ছা বিক্রি করবে। কিন্তু এই দামেই বিক্রি করবে। আর এই দামে বিক্রি করলে তার প্রান্তিক এবং গড় আয় পরস্পর সমান হয়ে যায়। আমরা এর আগে দেখেছি এআর আর পি পরস্পর সমান। কিন্তু এখানে প্রান্তিক আয়ও সমান হবে। কেমন করে হয় আমরা একটু ছকে দেখে নিই। ছকে আমরা যদি দেখি, দেখো পণ্যের পরিমাণ ১, ২, ৩ আমরা দেখেছি বাড়তেছে। দাম কিন্তু ৳১৫, ৳১৫। দাম বাজারে নির্ধারিত হচ্ছে ৳১৫। তাহলে একটা বিক্রি করলে কত হবে? ১৫। গড় আয় ১৫, প্রান্তিক আয়। আবার যখন ২ টা বিক্রি করবে তখন ১৫ দুগুণে ৳৩০ তার মোট আয়। তাহলে গড় আয় কত? ৩০ কে ২ দিয়ে ভাগ করলে ১৫। আর এখানে ১৫ থেকে ৩০ বাড়লো কত? ১৫, প্রান্তিক আয় ১৫। আবার ৩ টা বিক্রি করলে ৳১৫ দামে ৳৪৫ বিক্রি হয়। মোট আয় বাড়ছে ৳৪৫ এবং গড় আয় কত হবে? ৪৫ কে ৩ দিয়ে ভাগ করলে ১৫। আর প্রান্তিক আয় ৩০ থেকে বাড়লো ৪৫। অতিরিক্ত ১ একক থেকে যে অতিরিক্ত আয় সেটা প্রান্তিক আয়, তাহলে ১৫। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই স্থির দামে বিক্রি করার কারণে
ফার্মের প্রান্তিক আয় গড় আয় পরস্পর সমান। আর এ কারণে ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের গড় আয় রেখাও যেটা, প্রান্তিক আয় রেখাও সেটা, দাম রেখাও সেটা, এবং এটা ভূমি অক্ষের সমান্তরাল। এই ভূমি অক্ষের সমান্তরাল রেখা আমরা যখন লিখি এমআর সমান এআর সমান বি লিখি, এর মানে হলো এই রেখাটা একই সঙ্গে এমআর, এই রেখাটা একই সঙ্গে এআর, এই রেখাটা একই সঙ্গে দাম রেখা। আর এটাকে আমরা ফার্মের চাহিদা রেখাও বলি। ফার্মের চাহিদা রেখা বললেও আমরা এমআর রেখাকেই বলি বা এআর রেখাকেই বলি, পি রেখাকেই বলি, কারণ এই রেখাতে দ্রব্যের বিভিন্ন পরিমাণের সাথে দামের সম্পর্ক প্রকাশ পেয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম। আর এখানে হলো শিল্পের চাহিদা রেখা ডি ডি প্রাইম, এস এস প্রাইম, অর্থাৎ সবগুলো ফার্মের সম্মিলিতভাবে বাজারের চাহিদা রেখা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবারে আমরা চলে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা আগেই বলেছি ফার্ম লক্ষ্য হলো মুনাফা, সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আর এই সর্বোচ্চ মুনাফা অর্জিত হলো ফার্ম স্থিতাবস্থা লাভ করে, আর এই অবস্থাকে আমরা বলছি ফার্মের ভারসাম্য। আর এই স্থিতাবস্থা লাভ করা বা ভারসাম্যের শর্ত দুটি আমরা এর আগেই দেখেছি। একটা প্রয়োজনীয় শর্ত হলো এমসি সমান এমআর, আর পর্যাপ্ত শর্ত হলো এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। এখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখেছি এমআর, এআর আর পি পরস্পর সমান। কাজেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই শর্তটি দাঁড়াবে এরকম। প্রয়োজনীয় শর্তটিকে আমরা লিখতে পারি এমসি সমান এমআর সমান এআর সমান পি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রয়োজনীয় শর্তটি হবে এটা। এখন স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিন ধরনের ভারসাম্য অবস্থা আমরা লক্ষ্য করে থাকি। একটা ফার্ম ভারসাম্য অবস্থায় তিন ধরনের অবস্থার সম্মুখীন হতে পারে। একটা হলো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, ওই যে টিআর মাইনাস টিসি গ্রেটার দেন 0 হতে পারে। আবার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য মানে টিআর মাইনাস টিসি ইকুয়াল টু 0 হতে পারে। আর লোকসান সহ ভারসাম্য মানে টিআর মাইনাস টিসি লেস দেন 0 হতে পারে। আমরা এই তিনটি ভারসাম্যের অবস্থা এখন দেখব। শুরুতেই আসি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। সাধারণত ফার্ম ভারসাম্য বিন্দুতে যদি ভারসাম্য উৎপাদন স্তরে যদি ফার্মের এআর গ্রেটার দেন এসি হয়, অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, তাহলে টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন টোটাল কস্ট হবে, মোট আয় মোট ব্যয় থেকে বেশি হবে, ফলে ফার্মের অস্বাভাবিক মুনাফা। এখন এটা আমরা একটু চিত্রে দেখি। আমরা আমাদের পরিচিত চিত্র এসি রেখা এমসি রেখা আমরা আগেই দেখেছি, যে এসি এমসি রেখা এখানে এঁকেছি। আর এই যে কিছুক্ষণ আগে দেখলাম এমআর রেখা এআর রেখা পি রেখা, একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা। এখন আমাদের দেখতে হবে এই চিত্রে কোথায় ফার্মের ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে, অর্থাৎ এমসি সমান এমআর হয়েছে এবং এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, আবার এখানেও এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে। দুই জায়গাতেই এমসি এবং এমআর সমান, কিন্তু এখানে এমসি রেখা ওই যে ডান দিকে নিম্নগামী উপর থেকে নিচে নেমেছে, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে কম, নেগেটিভ। আর এখানে এমসি রেখার ঢাল পজিটিভ, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি। এমআর রেখার ঢাল তো 0, ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এই যেখানে আমরা ই বিন্দু, এই ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়। এই ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয় জন্য ই বিন্দুতে উৎপাদনের পরিমাণ Q0 এবং দাম হলো P0, অর্থাৎ ফার্ম এই Q0 পরিমাণ দ্রব্য উৎপাদন করে P0 দামে বিক্রি করবে। এখন এই পরিমাণ দ্রব্য বিক্রি করলে তার মোট আয় কত হবে, মোট ব্যয় কত হবে, মুনাফা কত হবে, আমরা সেটা এখন দেখতে চাই। তো এই যে Q0 পরিমাণ উৎপাদন স্তরে আমরা যদি দেখি গড় ব্যয় কত, এই যে দেখো এখানে আমাদের গড় ব্যয় হলো F বিন্দুতে FQ0, এটা হলো গড় ব্যয়, এবং আমরা লক্ষ্য করতেছি EQ0 বড় FQ0 ছোট, তার মানে এখানে গড় আয় বেশি আর গড় ব্যয় কম। গড় আয় বেশি, গড় ব্যয় কম। এখন আমরা এইখানে ফার্মের মোট আয় কত দেখতে চাই। তাহলে যে EQ0 হলো গড় আয় মানে দাম P0, আর এই OQ0 হলো পরিমাণ। তাহলে দামকে পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট আয় পাবো। তাহলে মোট আয় হবে এই যে OQ0 EP0 এই এরিয়াটা, এটা হলো আমাদের মোট আয়। আর এই গড় আয় FQ0 কে যখন আমরা OQ0 দিয়ে গুণ করব, তখন আমরা যে জ্যামিতির নিয়মে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই প্রস্থকে এই দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা পাবো এইটা হলো আমাদের ফার্মের মোট ব্যয়। এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মোট আয় EQ0 OP0 এই এরিয়াটা, আর মোট ব্যয় OQ0 FG, তার মোট আয় থেকে মোট ব্যয় যদি বাদ দিই তাহলে এইটা হলো মুনাফা। এই যে মুনাফা, এটা হলো ফার্মের অস্বাভাবিক
এবং অস্বাভাবিক মুনাফা কখন হচ্ছে? যখন এই যে এখানে এইটুকু হলো এয়ার আর এটা হলো এসি, এয়ার গ্রেটার দ্যান এসি। আশা করি বুঝতে পেরেছ অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখন আমরা দেখব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। স্বাভাবিক মুনাফা মানে যে টিআর এবং টিসি সমান হলে টিআর মাইনাস টিসি হলে 0 হয়। আর এটা কখন হবে? এআর সমান এসি যদি হয়। গড় আয় গড় ব্যয় যদি সমান হয়, তাহলে ফার্মের মোট আয় মোট ব্যয় সমান হবে। আর সমান হলে ফার্মের স্বাভাবিক মুনাফা হবে। এবং এইটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। ওই পরিচিত এসি এবং এমসি রেখা, এমআর এবং এআর সমান পি হলো, এটা হলো ফার্মের প্রান্তিক আয় গড় আয় এবং দাম রেখা। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠেছে ই বিন্দুতে। এই ই বিন্দুতে উৎপাদনের পরিমাণ Q0, দাম P0। আবার ই বিন্দুতে গড় ব্যয় কোনটা? এই Q0। কারণ গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দুতে কিন্তু এমসি রেখা এখানে সেট করেছে। এখানে একটা বলে রাখা ভালো। তার মানে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে যদি দাম রেখার স্পর্শক হয় এবং এমসি যদি সেখানে সেট, এমসি তো অবশ্যই সেট করবে, কারণ এমসি তো এসি কে সর্বনিম্ন বিন্দুতেই সেট করে ওঠে। কাজে মূল ব্যাপারটা হলো দাম রেখা যদি এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে স্পর্শক হয়, তাহলে সেখানে গড় ব্যয় এবং গড় আয় পরস্পর সমান হবে। এই ক্ষেত্রে মোট আয় কি হবে? ও Q0 ই P0। আবার মোট ব্যয় কি হবে? ও Q0 ই P0। তাহলে মোট আয় এবং মোট ব্যয়ের বিয়োগফল এখানে 0 হবে। মোট আয় মোট ব্যয়ের বিয়োগফল 0। কাজে এটা হলো ফার্মের স্বাভাবিক। মূল ব্যাপারটা হলো গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে আমরা যদি এই প্রান্তিক আয় রেখাটাকে স্পর্শ করে আঁকি সমান্তরাল, তাহলেই পেয়ে যাব আমাদের স্বাভাবিক মুনাফার। এরপরে আসা যাক অস্বাভাবিক লোকসান সহ ভারসাম্য। আমরা তো অস্বাভাবিক মুনাফার ভারসাম্য দেখিয়েছি, ইকুইলিব্রিয়াম উইথ লস। তো আমরা দেখেছি যে মোট আয় যদি মোট ব্যয় থেকে কম হয়, তাহলে ফার্মের লোকসান। এখন মোট আয় মোট ব্যয় থেকে কম হওয়া মানে কি? গড় আয় গড় ব্যয় থেকে কম, অর্থাৎ এআর লেস দ্যান এসি হলে ফার্মের লোকসান। এটা আমরা যদি চিত্রে দেখি, এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সেই এসি রেখা এমসি রেখা, কিন্তু এমআর রেখা এআর রেখার অবস্থানটা দেখো এসি রেখার নিচে, এসি রেখার নিচে। এবং এখানে এমসি রেখা এসি এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, যেখানে সেই বিন্দুতে আমাদের পরিমাণ Q0 আর দাম P0। এখন এই পরিমাণ উৎপাদনের গড় ব্যয় আমরা যদি দেখি, তাহলে গড় ব্যয় পাবো, দেখো এখানে এই যে এফ বিন্দুতে, যেটা এফ Q0 ই Q0 থেকে বড়। তার মানে এখানে গড় ব্যয় বেশি, গড় আয় কম। এখন এখানে যদি আমি মোট আয়ের হিসাব করি, তাহলে এই যে ই Q0 কে ও Q0 তে গুণ করলে এই এরিয়াটা পাবো, এটা হলো আমাদের মোট আয়। আর মোট ব্যয় এই এফ Q0 কে ও Q0 যদি গুণ করি, তাহলে এটা হবে আমাদের মোট ব্যয়। তাহলে মোট আয় তো মোট ব্যয়কে ছাড়িয়ে গেল বেশি, তাহলে মোট আয় কম মোট ব্যয় বেশি। কাজে এখানে আমরা মোট ব্যয় থেকে আয় বাদ দিলে এই যে ই ইএফ জি P0 এলাকাটা, এটা হলো আমাদের লস। ফার্মের এই পরিমাণ ক্ষতি হচ্ছে এই। এবং স্বল্পকালে ফার্ম এইভাবে, যেহেতু তার দামের উপর কোনো প্রভাব নেই, তাকে এই লোকসান মেনে নিয়েই উৎপাদন করতে হয়। আবার অস্বাভাবিক মুনাফা যখন হচ্ছে, সে অস্বাভাবিক মুনাফাটা অর্জন করে। স্বাভাবিক মুনাফা হতেই পারে। স্বল্পকালে দামের পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না। এইটার জন্য দরকার শিল্পের চাহিদা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, বা যোগান বেড়ে যাওয়া কমে যাওয়া। আমরা দীর্ঘকালীন ভারসাম্যে সেই বিষয়টা দেখব। আমরা আজকে ফার্মের এই স্বল্পকালীন ভারসাম্য পর্যন্তই আলোচনা করলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। আগামী ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যান্য বিষয়গুলা নিয়ে আলোচনা করব। ফার্ম আসলে স্বল্পকালে উৎপাদন কখন চালিয়ে যাবে, কখন বন্ধ করবে, ফার্মের যোগান রেখা কেমন হবে, ফার্ম দীর্ঘকালে কিভাবে ভারসাম্যে উপনীত হয়, শিল্পের ভারসাম্য বা কেমন হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এখানেই। এই করোনা কালে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।